আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মার্কিন জিটিও প্ল্যাটফর্মে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যের প্রেক্ষাপটে বুধবার দুপুরে বরিশালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অশান্ত পাহাড় প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন আসিফ নজরুল। সময়ের জন্য ব্যান করা হয়, তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। তবে এ নিয়ে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্য নতুন করে প্রশ্ন তৈরি করেছে বলেও মনে করেন তারা। দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থিতিশীলতাকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর এজেডএম জাহিদ হোসেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা নিউ ইয়র্কে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত প্রসঙ্গে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ডাক্তার জাহিদ বলেন, যারা ফ্যাসিবাদী শাসন কায়েম করে হত্যা, গুম, দুর্নীতি করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন প্রশ্ন তৈরি করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে যে বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। যে নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না এটা জনগণের বিষয়। এটা কোনো অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া, এটার সাথে বিএনপি কিন্তু সবসময় দ্বিমত পোষণ করেছিল। তাদের নিয়ে আমরা রাজনৈতিক যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই ভীত বা সন্ত্রস্ত নেই। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে পূজায় পাহাড়ে অস্থিরতা করা হচ্ছে। পাহাড়ে অশান্তি কেন? বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সের লেকে মাছের পোনা অবমুক্ত করে আমরা বিএনপি পরিবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাত 11:30টায় তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বিমানবন্দরে ডক্টর ইউনূসকে বিদায় জানান। বৃহস্পতিবার ভোরে তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস ওয়েক্স। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত জামাতের আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার আরোগ্য কামনা করেন। বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পরে জামাতের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরাস। বৈঠকে বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ
বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে ব্রাজিলের বিনিয়োগ আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। এদিকে হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজার মহাদশমীতে বিসর্জন ঘিরে রাজধানী জুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বুধবার বিকেলে রাজধানীর বনানীতে পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে বলে জানান তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। পুলিশের পাশাপাশি সব সময় প্রতিটা মণ্ডপে 2 জন করে পূজা কমিটির লোক থাকার অনুরোধ জানান তিনি। সবাই ঐক্যবদ্ধ থাকলে সম্প্রীতি নষ্ট করার সুযোগ কেউ পাবে না বলেও মন্তব্য করেন তিনি। নিরাপত্তা ব্যবস্থা আছে, অধিক সংখ্যক পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থার লোকেরা নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে যে ওই যে লাইফ জ্যাকেট, যারা সাঁতার জানে তারাও যেন লাইফ জ্যাকেট এবং ওই যে রিংগুলো নিয়ে সাঁতারাকে, যাতে কোনো বিপদ আপদ কিছু হলে তারা ওগুলোর জন্য ব্যবহার করতে পারে। শিল্পী, প্রবাসী আর রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হল বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল। জমকালো আয়োজনে হাজির হয়ে নিজেদের উন্নতির পেছনে বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন মালয়েশিয়ার প্রিন্সেস। জহিরুল ইসলাম হিরণের ক্যামেরায় এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নানের পাঠানো রিপোর্ট। মালয়েশিয়ায় জমকালো বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল। কুয়ালালামপুরের ক্র্যাফট কমপ্লেক্সে দিনব্যাপী উৎসব পরিণত হয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, কূটনীতিক ও ব্যবসায়ী নেতাদের মিলন মেলায়। সংস্কৃতি, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস মিলেমিশে উপস্থাপন করা হয় এক বর্ণিল গর্বের আয়োজন। শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। শিশুদের আঁকা ছবিতে উঠে আসে গণ অভ্যুত্থান পরবর্তী স্বপ্নের নতুন বাংলাদেশ। দিনব্যাপী উদ্যোক্তাদের এক্সক্লুসিভ নেটওয়ার্কিং সেশন দুদেশের ব্যবসায়িক সম্পর্ককে দেয় নতুন দিগন্ত। একই সঙ্গে প্রবাসী শিল্পীদের সঙ্গীত, নাচ, আবৃত্তি ও ফ্যাশন শো মঞ্চে প্রাণ সঞ্চার করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন মালয়েশিয়ার প্রিন্সেস অব জহুর তুংকু হাজা মারিয়াম জাহারা। প্রিন্সেস বলেন, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিরাও আধুনিক মালয়েশিয়ার নায়ক। সন্ধ্যায় জমে ওঠে প্রতীক্ষিত বাংলাদেশ নাইট। মঞ্চে আসেন কণ্ঠশিল্পী বর্ষা সুমি। তারপর মঞ্চ মাতান জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। উৎসব নিয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান হাই কমিশনের কর্মকর্তা সহ উপস্থিত প্রবাসীরা। যদি এরকম ব্র্যান্ডিং বাংলাদেশের অনুষ্ঠান আমরা করতে পারি তাহলে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক হবে। বাংলাদেশিদের একটা মিলন মেলা আমরা দেখতে পাচ্ছি। দেশীয় প্রদর্শনীর পাশাপাশিও অনেকগুলো বাংলাদেশি প্রতিষ্ঠান এখানে জয়েন করেছে। বাংলাদেশের সবাই আসছে, আমরা সবাই একসাথে দেখা করতে পেরে খুবই আনন্দিত। এখানে তো আসলে বিজনেসটা মূল লক্ষ্য না আমাদের, এখানে আসলে আমরা সবাই বাঙালিরা একত্রিত হচ্ছি, সবাই আনন্দ করছি। আজকে খুবই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন হয়েছে। আমরা এখানে বাংলাদেশি এবং মালয়েশিয়ান প্রোডাক্ট নিয়ে এসেছি। বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল প্রমাণ করেছে বাংলাদেশ শুধু রেমিট্যান্সের দেশ নয়, এটি উদ্ভাবন, সংস্কৃতি, ব্যবসা ও আত্মবিশ্বাসের দেশ। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।